স্বাগত হাল্লাবলের পর্দায় বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে সারা দেশের সাথে রাজ্য উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অনলাইন পরিষেবার সূচনা। চিকিৎসায় গাফিলতি ও প্রতারণার অভিযোগ ভৌমিক নার্সিং হোম এবং টিএমসি ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা। ফের গভীর রাতে বোমা হামলায় রাজধানী রামনগরে ব্যাপক চাঞ্চল্য, নির্লিপ্ত পুলিশ। সংবাদ মাধ্যম ও সাংবাদিক আক্রমণের ঘটনা, বাম শাসনে 25 বছরকেও ছাপিয়ে গেছে। গত 25 মাসের ঘটনা, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস নেতা সুবল ভৌমিকের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর নিকট আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি। ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি 5 দফা দাবি সনদ পেশ সাংবাদিক সম্মেলনে। এখন বিস্তারিত। জিবির মাইক্রোবায়োলজি ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ফের অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। শুক্রবার জিবি হাসপাতালে মাইক্রোবায়োলজি ল্যাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ব্যাপক আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। অগ্নিকাণ্ডের এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। দমকল কর্মীরাই সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে বেসরকারি সংস্থার এক সিকিউরিটি গার্ড জানিয়েছেন, এসি মেশিন থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা। কলেজে এরপরে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড এসে নিয়ে গেছে। দুটা ফায়ার ব্রিগেড আছে না, বেশি কিছু থেকে লাগছিল। এটা এসিতে তার হচ্ছে কারেন্টের তারে দিয়ে দেয়, এসি প্লাগটা দেয়, এর থেকে গরম সঙ্গে সঙ্গে ওটা দুইটা। কি ওয়ার্ড এটা মাইক্রোবায়োলজি। আজকে ভিতরে ঢুকছে, আমরা ঢুকছি। আগুন ভিতরে ঢুকছে না, আগুন জানলা দিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। এদিকে জিবির ঘটনা ফের স্মরণ করে দিল আমরির ঘটনাকে। অপরদিকে এদিন আগুন নেভানোর জন্য হাসপাতালের নিজস্ব কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। গাছ এবং মানুষের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক বিদ্যমান। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিধানসভা চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বললেন অধ্যক্ষ রেবতী মোহন দাস। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিধানসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি। সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে বৃক্ষরোপণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। সাক্ষাৎকারে জানিয়েছেন গাছ এবং মানুষের মধ্যে খাদ্য খাদকের সম্পর্কের কথা। সারা পৃথিবী জুড়ে যে অস্থির অবস্থা চলছে, এটার পেছনে হয়তো কারণ থাকতে পারে। ভারসাম্য হারিয়ে ফেলেছে, যে কারণে এখান থেকে সৃষ্টি হয়েছে, এবং এটা সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এবং চোখরাঙানিতে এখনো বন্ধ হয়নি, প্রতিদিন কিছু না কিছু লোক আক্রান্ত হচ্ছে, সংখ্যাটা যেন ধীরে ধীরে আরও বাড়ছে। কাজে আমরা চাই ভবিষ্যৎ বংশধর যারা আছে, প্রাণী আছে, তাদের জন্য আমরা বৃক্ষরোপণ করে যাব এবং তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই পবিত্র বিধানসভার যারা কার্যকর্তা আছেন এবং অন্যান্য বন্ধুরা যারা আছেন, তাদেরকে সাথে করে নিয়ে গাছটা লাগালাম। এবং আমরা আশা করছি এই গাছ দুটো আস্তে আস্তে বড় হয়ে মানুষকে বাঁচিয়ে তুলবে। কেননা গাছ এবং মানুষের সাথে সম্পর্ক হলো খাদ্য খাদকের সম্পর্ক। গাছ অক্সিজেন ছাড়ে, অক্সিজেন আমরা গ্রহণ করি। আমরা এই অক্সিজেনটা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা ছাড়ি, এটা আবার গাছে খেয়ে নিই। দিনের এক কর্মসূচি বিধানসভায় কতিপয় কর্মচারীও অংশ নেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উদযাপনীয় ধাবা বসালো কোভিড-19 পরিস্থিতি। রাজধানী জগন্নাথ জিউ মন্দিরে সংক্ষিপ্ত আকারে সম্পন্ন ঠাকুর জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব।
এবছর করোনা পরিস্থিতির কারণে তেমন বিশেষ ভক্ত সমাগম হয়নি রাজধানী জগন্নাথ জিউ মন্দিরের স্নানযাত্রা উৎসবে। সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখা হয় ঐতিহ্যবাহী এই স্নানযাত্রা উৎসবকে। উৎসবের পৌরাণিক ভাবনা সম্পর্কে বলতে গিয়ে মন্দিরে মহারাজ ভক্তিকমল বৈষ্ণব জানিয়েছেন জগৎবাসীর শান্তি ও মঙ্গলের কথা। জগন্নাথ দেব যখন প্রকাশিত হলেন রাজা ইন্দ্রদূত মহারাজের মাধ্যমে পুরী ধামেতে গুন্ডিচা মন্দিরে, যখন প্রকাশিত প্রভু বলছেন, হে ইন্দ্রদূত মহারাজ, তুমি আমার প্রেমিক ভক্ত, জ্যৈষ্ঠ মাসের এই জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে আমার আবির্ভাব তিথি, আমাকে বিশেষ করে স্নান করাবে, অভিষেক করানো, স্নান করানো। আমি প্রকাশিত হয়েছি সমস্ত বিশ্বের কল্যাণের জন্য। আমি মঙ্গল স্বরূপ, আমি সকলের দুঃখ হরণ করি, মঙ্গল বিধান করি, আনন্দ প্রদান করি। এই অনুসারে এখানে আমাদের আগরতলা স্থিত ত্রিপুরাবাসীর যথেষ্ট আনন্দ হয়। প্রত্যেক বছর বহু সংখ্যক বহু সহস্র ভক্ত সমাগম হয়, দর্শনতে আসেন। এইবার এই পরিস্থিতি অনুসারে আমরা কিছুই করছি না, খালি জগতের মানুষের কল্যাণের জন্য যাতে এটা শান্ত হয়ে যায়, জগন্নাথের পূজা করতেছি। আর সেইভাবে আমি নিষ্ঠার সহিত যাতে জগৎবাসী আনন্দ লাভ করেন। আমাদেরকে নিমন্ত্রিত নাইবার অনেক হাজার লোক জমায়েত হয়ে যায়। আমরা গত পরশু খুলেছিলাম অল্প একটু, সঙ্গে 50 জন ঢুকে গেছেন। জমায়েত তো মুশকিল, যে পরিস্থিতি চলছে তাতে আমরা এই ব্যবস্থা করেছি আর কি। আমাদের উপর দিল্লি থেকে হেড অফিসে বলে দিয়েছেন, কখনো লোক জমায়েত করে 10 জনের বেশি রাখবে না কোথাও, যার জন্য এখানে বেশি লোক মানে না, আর এই নিয়ম কিছুই মানে না। যার জন্য আমরা এখন এইভাবে করতেছি আর কি, যাতে মানুষের কল্যাণ হয়, জগতের শান্তি হয়, হ্যাঁ, রাজ্যের মঙ্গল হয়, রাজ্যের সুখে থাকতে পারে। জগতের নাথ গোলকে সাক্ষাৎ স্বয়ং ভগবান ঈশ্বর, পরম ঈশ্বর, তিনি কৃপা করে এবং লীলার মাধ্যমে জগৎকে শান্তি প্রদান করে আনন্দ দেন। এই জন্য এই উৎসব জগন্নাথ দেবের। ধন্যবাদ। এদিকে এবছর ঠাকুরের বিগ্রহ নিয়ে কোনো প্রকার পরিক্রমাও স্থগিত রেখেছেন মন্দির কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, হেলাবল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আর্থিক প্যাকেজ ঘোষণা দাবি তুলল ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সোসাইটির কর্মকর্তাগণ। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মিলিত হন ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি কর্মকর্তাগণ। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি রাখেন সোসাইটির কর্মকর্তাগণ। তুলে ধরেন 5 দফা দাবি সনদ। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতি মাসে 8টি পূর্ণ পৃষ্ঠায় কালার বিজ্ঞাপন দিতে হবে প্রত্যেকটি দৈনিক পত্রিকাকে। মাসে মাসে দিতে হবে পেমেন্ট, নিউজ পেপার এস্টাবলিশমেন্টকে ইএসআই অ্যাক্ট থেকে মুক্ত রাখা, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রদান, সকল সাংবাদিককে এক্রিডিটেশন কার্ড প্রদান ইত্যাদি। এদিন রাজ্যের সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিষেবার আওতায় নিয়ে আসার দাবিও জানিয়েছেন সোসাইটি কর্মকর্তা সুবোধচন্দ্র দে এবং সানিদেব রায়। সাংবাদিক আছে, শুধু সেই সাংবাদিক না, সাংবাদিক তার পরিবারকেও চিকিৎসা পরিষেবার আওতায় আনা উচিত। আজকে একটি হাসপাতালও সাংবাদিকদের জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা নেই, অথচ আমরা বাইরে যারা ট্রিটমেন্ট করাই, অ্যাপোলোতে ট্রিটমেন্ট করাই, চেন্নাইয়ের ট্রিটমেন্ট করাই, প্রত্যেকের 15% ডিসকাউন্ট, সাংবাদিক হলে ডিসকাউন্ট তার পরিবারের সদস্য সবাইকে। আমাদের রাজ্যে সেটা নেই। আমাদের রাজ্যে সাংবাদিক তো ডিসকাউন্ট পায়, তার পরিবারের কেউ পায় না। কিন্তু আমরা বাইরে যখন গিয়ে বলি যে আমরা সাংবাদিক, এবং তারা যারা এখানে এসে প্রেস করে তারা কিন্তু বলে যায় 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দেবে, এবং তারা সত্যি সত্যিই চেন্নাই অ্যাপোলোতে গিয়েছে, অ্যাপোলো গেঙ্গাসে দিয়েছে, কলকাতার সবকটি হাসপাতালে আমি গিয়েছি, সবকটি হাসপাতালে আমাকে 20% ডিসকাউন্ট দিয়েছে। সেটা একদম সাংবাদিক হিসেবে। আর আমার রাজ্য, আমার সাংবাদিকরা এই রাজ্যের জন্য খাটবে, তারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করবে, তাদের ক্ষেত্রে আমরা এই সুযোগটা হচ্ছে না। আমি আবারও দাবি করছি রাজ্য সরকার যাতে ইমিডিয়েট সেটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন প্রত্যেকটি হাসপাতালে এবং তাদের পরিবারের সদস্য। আমরা আশা করব সরকার অগ্রণী ভূমিকা নেবে এবং
একটা দৃষ্টান্তমূলক ভূমিকা নেবে, যেটা সারা ভারতবর্ষে এমনকি কেন্দ্রীয় সরকারকেও পথ দেখাবে। এদিকে নিউজ প্রিন্ট, কালি সহ আনুষঙ্গিক সকল জিনিসের দাম দ্বিগুণ হারে বৃদ্ধিতে চরম উদ্বেগ প্রকাশ করেন নিউজ পেপার সোসাইটির কর্মকর্তাগণ। ব্যুরো রিপোর্ট, খবর। রাজ্যের বুকে গত 25 মাসের মধ্যে উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে সংবাদপত্র এবং সাংবাদিক আক্রমণের ঘটনা। রাজ্যের বুকে একের পর এক ভয়ানক ঘটনা উল্লেখ করে শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিত করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। সাংবাদিক সংবাদপত্র জগৎ আক্রান্ত হচ্ছে। 25 মাসের শাসন ভারতীয় জনতা পার্টি 25 বছরের কমিউনিস্ট পার্টি শাসনকে ছাপিয়ে গিয়ে কয়েক গুণ এ রাজ্যে যিনি প্রশাসন পরিচালনা করছেন উনি কি জানেন গত 25 মাসে এই রাজ্যে সাংবাদিক বা সংবাদপত্র গণতন্ত্র চতুর্থ স্তম্ভের উপর ধারাবাহিকভাবে কিভাবে আক্রমণ নেমে এসছে? আমি সামান্য কিছু ঘটনা গত 25 মাসে ভুলে গেলে চলবে না। এই সংবাদপত্র জগৎ এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ লড়াই করে 25 বছরের এই শাসন থেকে মুক্ত করেছে ত্রিপুরাটাকে। আজকে ক্ষমতায় আসার পরে মাত্র 25 মাসে এই রাজ্যে একের পর এক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটছে। গতকালকেও এই জ্যাকসন গেটে পারুল প্রকাশনীতে সেখানে সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট করেছে, এতদিন 25 মাস যাবত আমরা দেখেছি পুলিশ দিয়ে তাদেরকে হ্যারাস করা হয়। এখন ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন সংগঠনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কে কোথায় সরকারের সমালোচনা করলো তাদেরকে গিয়ে আক্রমণ করা, মারধর করা, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। গতকালকে অঞ্জন দেব নামে একজন সাংবাদিককে মেরে তার ক্যামেরা নিয়ে গেছে, প্রকাশ্যে দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে ঘটনা সংঘটিত করেছে। এ রাজ্যের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সম্মান পত্রিকাতে এ রাজ্যের সরকার যেটা বিগত দিনে 50 বছরে যেটা সম্ভব হয়নি সেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার সেই সংবাদপত্র ভবনে এবং সংবাদ পত্রিকার মালিকের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। উনি সবাইকে স্ল্যাভারি করার জন্য কৃতদান বানিয়ে রাখতে চান। প্রতিবাদী কলম পত্রিকাটাকে বিভিন্ন কৌশল করে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিবাদী কলমের সেই সংস্থা তার প্রতিবাদী চেহারা নিয়ে লড়াই করে, আইনি লড়াই করে সেই প্রতিবাদী কলম আবার মানুষ খুঁজে পেয়েছে। আজকের ফরিয়াদের মালিকের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ভেবেছে আজকের ফরিয়াদের মালিকের বিরুদ্ধে যদি একটা মামলা করে দিই তাহলে আজকের ফরিয়াদ পত্রিকা তার প্রতিবাদী চরিত্র থেকে সরে এসে বোধহয় ল্যাজ গুটিয়ে বাড়িতে চলে যাবে, ওনার দাসত্ব করবেন। ত্রিপুরা টাইমস পত্রিকায় সংগঠিতভাবে দুষ্কৃতিকারীরা গিয়ে আক্রমণ করে ভাঙচুর করে সাংবাদিকদের পেটানো হয়েছে, আপনারা এটা প্রকাশ্য দেখেছেন। আগরতলা শহরে একজন ইলেকট্রনিক মিডিয়ার মালিক সুরজিৎ পাল, তাকে পেটানো হয়েছে। এই 25 মাসে মোহনপুরে এই দর্শন করে হত্যার ঘটনায় আমার সঙ্গে গিয়েছিল জাকির মিয়া, সে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক, তাকে মেরে তার ক্যামেরা ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। শান্তির বাজারে সজল বৈদ্য নামে একজন সিনিয়র রিপোর্টারকে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। এছাড়াও শান্তির বাজারে রাহুল সাহা, বিশ্বেশ্বর মজুমদার, তাদেরকেও শারীরিক হেনস্থা করা হয়েছে। বিশালগড়ে আশিস মিয়া নামে একজন সাংবাদিককে শারীরিক হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। খোয়াই
একের পর এক ঘটনা সংঘটিত হয়েছে। আশিস চক্রবর্তী, সাংবাদিক সত্যরঞ্জন দেব, বিশ্বজিৎ দেব রায়, সুভাষিস দাস, তাদেরকে মারধর করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। ধর্মনগরে বান্টি মজুমদার, সাংবাদিক রূপক দেবনাথ, সৌরভ ঘোষ, উত্তম দেবনাথ করে সেই সাংবাদিকদের গত 25 মাসে বিভিন্ন ইনসিডেন্টে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। কুমারঘাটের ফটিকরায় থানার ভেতর ঢুকে অঞ্জন মালাকার নামে একজন সাংবাদিককে মেরে তার ক্যামেরা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সামনে তাকে পেটানো হয়েছে। করোনার সমস্যা যখন চলছে, নিউজ পেপার সোসাইটি থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা দাবি করেছিল ত্রিপুরায় সাংবাদিকতা করা সংবাদপত্রগুলো, সেই হাউসগুলো অত্যন্ত কঠোর এবং কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, তাদেরকে যাতে একটু সরকারি সাহায্য করে, কারণ এই মিডিয়াকে বাঁচিয়ে রাখার জন্য সরকার থেকে যাতে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নীরব এখন পর্যন্ত এই মিডিয়াগুলোকে, কারণ যে অবস্থা চলছে এই বিপর্যয়ের মধ্যে একমাত্র মিডিয়া সবাই মিলে যেখানে একটা সলিডারিটির মাধ্যমে, ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এত বড় সারা বিশ্বে, সারা দেশে, সারা রাজ্যে যে বিপর্যয়, এই করোনা বিপর্যয়ের লড়াইয়ের সময় আমাদের এই মাধ্যম আমাদের এই মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের সেই সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ব্যাপারে সম্পূর্ণ রাজ্য সরকার নীরব। এইভাবে গত 25 মাসে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর একটার পর একটা আঘাত নেমে এসেছে, আক্রমণ নেমে এসেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং গতকালকের ঘটনা সহ সাংবাদিকদের উপর যত ঘটনা, সমস্ত ঘটনায় রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট খবর। রাজ্যের বুকে করোনা সংক্রমণ রোধে ফের লকডাউন বৃদ্ধির চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যে করোনা পরিস্থিতি সহ অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। মোটেই কমিউনিটির মধ্যে যায়নি, এই জন্য আমরা যাতে কমিউনিটিতে না যায় 100% চেন্নাই অ্যান্ড মুম্বাই এটা করতে চাচ্ছি 100%। এরপরে আমরা দিল্লিকেও ধরতে পারি, তারপরে আমরা প্লেনে যারা আসছে তাদেরকেও ধরতে পারি। আমরা এখন সবচেয়ে বেশি দোজ আর আউটসাইডার তাদেরকে গুরুত্বটা বেশি দিচ্ছি, কারণ আমাদের রাজ্যে ট্রাভেল হিস্ট্রির মাধ্যমে এসছে। এখন পর্যন্ত কমিউনিটি গেছে বলে সবগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু না কিছু, যেমন চাচু বাজারের কেস, তার পরিবারের একজন বাইরে ছিল, আবার আমার কনস্টিটুয়েন্সিতে একজন বহরদেব বর্মা মোস্ট প্রবাবলি না কি জানি নাম, তো কি জানি নাম ঠিক মনে নাই, কিন্তু এটা কি বলে সেও সবকিছু কিন্তু সবকিছু কিন্তু ট্রাভেল হিস্ট্রি একটা না একটা আছে। জেলখানা কিন্তু ট্রাভেল হিস্ট্রি আসছে, শুধু ওনারাও নাকি আজ ছিল, আমি শিওর না। কমিউনিটি এখনো যায়নি, ইট ইজ ক্লিয়ার, কিন্তু যেরকম ভাবে আমরা চলছি এখন কি পাবলিক ডিমান্ড আমি একটা সব বেড়ে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে, আমরা কেউই মানছি না। আমি একটা দিকে উদয়পুরে গেলাম, উদয়পুরে একই চিত্র আজকে আগরতলাতে যে দৃশ্য দেখলাম, তাতে মানে আগামী 2-3 দিনে হয়তো বা একটা যদি কেস হয় সর্বনাশ। এটা তো গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে, কিন্তু যদি একটু খারাপের দিকে যায় তখন এমনও হতে পারে আমরা বেশ কিছু দিনের জন্য লকডাউনের চিন্তাও করতে পারি। আর না করলে উপায় নেই স্যার, কারণ এখানে সুযোগ দেওয়ার মানে এই নয় আমি যথেচ্ছাচার করব, যথেচ্ছাচার চলবে, এটা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী ব্যাপারটা ভাবছেন, এখনো ক্লিয়ার না, কিন্তু মানুষের অসুবিধা আমরা বুঝি। করোনার পরে যে সমস্যা হবে যাতে তাদের আর্থিক অসুবিধা না হয়, এই জন্যই
স্লো করা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই অর্থে করছে। তো এটা আর কি চলছে আমাদের রাজ্যে। অ্যাক্টিভ জব সিকার according to education qualification, Tripura based on current address 31st May 2020 টোটাল রাজ্যে আমাদের রাজ্যে বেকারের সংখ্যা 1,90,278 up to 9th 18,074 up to 10th 54,383 up to 11th 1,659 up to 12th 50,433 diploma after 10th 1,925 ডিপ্লোমা আফটার 12th 2021 গ্রাজুয়েট 40,445 পোস্ট গ্রাজুয়েট 10,065 পিএইচডি 113 নন স্কুলিং মানে পোর্টালে নাম লিখিয়েছে কিন্তু কোনো স্কুল কি পড়াশোনা করেছে কিছু নেই 972 ITI 176 PG diploma 44 up to 8th 9,737 education not specified in the portal 231 এবং এ হলো 1,90,278 নাম পোর্টালে। এটা NCS পোর্টাল ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল, যেটা মাননীয় তৎকালীন মন্ত্রী শহীদ চৌধুরী 30 এপ্রিল 2016-তে উদ্বোধন করেছেন। সেই 2016 থেকে এই রাজ্যে এখন বেকারের সংখ্যা 1,90,278 এবং মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে 28 জুলাই এই প্রথম এই পোর্টাল উদ্বোধন করেন এবং সারা দেশব্যাপী এবং পরবর্তী সময় মাননীয় মন্ত্রী শহীদ চৌধুরী তৎকালীন সময়ের উনি 30 এপ্রিল 2016-তে এটা আগরতলাতে উদ্বোধন করেছেন। এবং আপনারা জানেন যে বর্তমানে যে এই যে এটার নাম ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, স্টেটের ক্ষেত্রে মডেল ক্যারিয়ার সেন্টার, অর্থাৎ শুধুমাত্র আগে নামটা ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখনো আছে কিন্তু আপনারা জানেন এখনো আগের মতো সিস্টেম নেই যে আমি নাম লিখে রাখলাম। আগে কি ছিল, যদি কেউ নাম লিখতো 3 বছর পর্যন্ত, যদি এটা 3 বছর পর যদি রিনিউ না করতো তাহলে অটোমেটিক্যালি এটা বাদ হতো। ব্যুরো রিপোর্ট হালাবল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহাকরণ চত্বরে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামাজিক দূরত্ব বজায় রেখে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস আর এই দিনটি 1973 সন থেকে এই 5 জুন সারা বিশ্বব্যাপী পালন করা হয়। পরিবেশ দূষণমুক্ত রাখা সেটা আমাদের নৈতিক কর্তব্য। কারণ কি, পরিবেশ দূষণমুক্ত থাকলেই আমরা পর্যাপ্ত অক্সিজেন পাব,
কিন্তু আমরা ভাগ্যবান নর্থ ইস্টের রাজ্যগুলো যেখানে অনেকটাই পরিবেশ দূষণমুক্ত এবং আমরা অক্সিজেনের মাত্রাও বেশি উপার্জন করতে পারি। আমি আশা করি এইসব কার্যক্রমের মাধ্যমে যে জাগরুকতা আসে, এই জাগরুকতা প্রতি ব্যক্তির মানসিকতার মধ্যে এক দূষণমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করাতে সাহায্য করবে। এবং আজকে আমরা গাছ লাগিয়েছি, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আপনারাও নিজ নিজ বাড়িতে বা নিজ নিজ জমিনের আশপাশে গাছ লাগান এবং পরিবেশকে দূষণমুক্ত রাখুন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট হলাবল। বিপর্যস্ত ব্যাংকের নেট পরিষেবা। গন্ডাছড়া গ্রামীণ ব্যাংকের পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক, অথচ মে মাসে 12 তারিখ থেকে নেট সমস্যা দেখা দিল। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। দূর দূরান্ত থেকে টাকা সংগ্রহ করতে এসে যাতায়াতের টাকাটাই গচ্ছা যাচ্ছে লকডাউনে বিপন্ন মানুষদের। গত 12 তারিখ থেকে টিজিবি গন্ডাছড়া ব্রাঞ্চ গ্রাহকরা বিভিন্ন দূরান্ত থেকে লকডাউনের সময়ে অনেক গাড়ির স্বল্পতা লকডাউনের সময়, তো গাড়ি ভাড়া দিয়ে ব্যাংকে টাকা নিতে আসে। গত 12 তারিখ থেকে এই গ্রামীণ ব্যাংকের নেট ম্যানেজার বলছে নেট নেই। যদিও নেট থাকে, একটু সময় পেমেন্ট করার পরে আবার নেট বন্ধ, মানুষগুলি শুধু আসে এবং আবার ফেরত যায়। তো এই কথাটা আমি জানতে পারি এবং আজকে এই মানুষের মতামত এবং যে টাকা পায় না সেটা জানবার জন্য মিডিয়া কর্মীরা যখন সংবাদ কভারেজ করার জন্য যখন গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে যখন যোগাযোগ করে আসে, তখন উনি বলে যে তোমরা যদি এই নিউজটা পরিবেশন করো তাহলে আমারও কিছু দেখার আছে। তো এটা যদি এই লকডাউনের সময় গরিব প্রত্যন্ত এলাকা গন্ডাছড়া, এমনিতে বর্ষা, তো পাহাড়ে অভাব, তো দিনের পর দিন 150 থেকে 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে রৈশাবাড়ি, রতননগর, দলপতি, অনাসা, ভগীরথ, কল্যাণ সিং থেকে। ব্যুরো রিপোর্ট হলাবল। বিশালগড় দারোগাবাড়ি স্থিত জাতীয় সড়কের পাশ থেকে কাতরানো অবস্থায় উদ্ধার অপরিচিত ব্যক্তি। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে মুমূর্ষু ব্যক্তিকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় দমকলের কর্মীরা। কোন জায়গাতে এটা? এই তো দারোগাবাড়ি। চিনেন পরিচিত লোকটা? ব্যুরো রিপোর্ট হলাবল। চিকিৎসা গাফিলতি ও প্রতারণার অভিযোগ রাজধানী ভৌমিক নার্সিং হোমের ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা। ফের চিকিৎসায় গাফিলতি ও প্রতারণার অভিযোগ উঠল রাজধানীর ভৌমিক নার্সিং হোমের ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে। শুক্রবার এই মর্মে আগরতলার পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রোগিনীর ছেলে ও মেয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে টিএমসিতে চিকিৎসাধীন রোগী শুক্লা চক্রবর্তীর মেয়ে সুস্মিতা দেব জানিয়েছেন, 3 বছর আগে টিউমার ধরা পড়ছিল। তখন আমার মা টিউমার ধরা পড়ছে পর থেকে দিলীপ ভৌমিকের নার্সিং হোমের প্রাইভেটলি দেখাইতেছে টিউমার। 1 বছর আগে আমার ভর্তি করছে পরে দিয়ে, তারা কইতেছে স্পন্ডালাইসিস হয়েছে ঘাড়ে, আমরা অপারেশন করতাম না। তখন আমরা অপারেশন থেকে লইয়ে ফেললাম বাড়িতে। এখন আজকে থেকে 20-25 দিন আগে দিলীপ ভৌমিক কইতেছে হ্যাঁ আবার অপারেশন করান যাব, আমি করুম অপারেশন, 40,000 টাকা লাগবে। আমার মা গিয়ে ভর্তি হয়েছে, কইছে তোমার রক্ত লাগবো, রক্ত দিতে লাগবো তোমারে, তুমি রক্তের ব্যবস্থা করো। তখন রক্তের ব্যবস্থা করছি করে দিয়ে এই রক্ত দেওয়ার কথা আসলো অপারেশনের আগের দিন। যেদিন রক্ত নিয়ে এসে আমার ভাই আর আমি হসপিটালে গেছি, সঙ্গে সঙ্গে মারে ঢুকাইলেছে অপারেশন থিয়েটার। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার আমার মারে রক্ত দিতেন না? একদিকে অপারেশন করুন, একদিকে রক্ত দিব। তখন 4:30 বাজে আমার ছোট ভাই আসলো সঙ্গে, ভাইয়ে সই দিছে, মার থেকে মনে সই লিছে, আমার থেকে সই নিছে না, আমার বাবার কোনো জানাইছে না খবর।
যে আমার মার অপারেশন করব। তারপরে দিয়ে সেটা মারে 4:30টার সময় ঢুকাই নিল অপারেশন থিয়েটারও, রাত্রে 9টা অবধি বাইর করে না মারে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি হইব একটু ক্রিটিক্যাল কন্ডিশন, একটা দিনের লেগে একটু আইসিইউতে রাখবো, তো এমনি সুগারের পেশেন্ট, একটা সুগার আসলো আর কি আমার মার, এতটুকুই। তারপরে দিয়ে কি করলো, ফট করে সেটা উনি একটা অ্যাম্বুলেন্স ডাকলো। অ্যাম্বুলেন্স ডাকার পরে আমার ভাইয়ের হাতে আমরা 20,000 টাকা জমা দিচ্ছিলাম থানার কাছে, 6,000 টাকা আমার ভাইয়ের হাতে দিয়া তারপরে দিয়া আমার মারে ইয়ে করছে, পাড়াই দিছে টিএমসিতে পাড়াই দিছে। হ্যাঁ, ভৌমিক নার্সিং হোম থেকে ওই হাঁপানিয়া টিএমসি, উনি হাঁপানিয়ার ডাক্তার দিলীপ ভৌমিক। তারপরে এখানে পাড়ানোর পরে দেখি কি এটা তো মানে আইসিইউ না, এটা ভেন্টিলেশনে নিচে আমার মারে, শুধু শ্বাসটা আছে আর কিছু অস্তিত্ব নাই। আজকে 15 দিন চলে, শুধু একটু চোখ খুলে হাত পা কিছু লাড়া না, শরীরের মধ্যে জল হয়ে পড়ছে, ক্রিটিক্যাল কন্ডিশন। তখন আমরা 8-9 দিন আমরা খরচ চালাইছি, যতদিন টাকা আসলো হাতে প্রচুর খরচ চালাইছি, আমরা খুব গরিব মানুষ। এখন দেখি কি টাকা ফুরাই গেছে, ফট করে টেনশন আইলো, আরে আমার তো টাকা চালানোর অসম্ভব ব্যাপার, আমার তো আর বড় কেউ নাই আমার সংসারে, আমি আছি একলা বড়, আর হ্যাঁ আমার ছোট ভাই। তখন কি করলাম, আমার ডেন্ডুস করার লোক নিয়ে সেটা দিলীপ ভৌমিকের নার্সিংহোমে গিয়ে বইয়ে সেটা কইলো স্যারের সঙ্গে কথা। স্যারের কথা ঠিক আছে, আমি দেখুন ব্যাপারটা, আমি তো হেল্প করতে লাগবই। এই কথা কয়ে সেটা মনে 3 দিন চালাইছে, শুধু ভেন্টিলেশনের খরচটা, ওষুধপত্র তো বাদই, ওষুধের দোকানও এখনো 70,000-80,000 টাকা পাও না। তার মধ্যে আজকে যখন আমি 2 দিন ধরে বন্ধ করে দিছে ভেন্টিলেশনের বিল চালানো, যখন আমি বিল নিয়ে আজকে সকালে গেছি যে স্যার আপনি না বলে বিল চালাবেন কইছেন, এখন বিল চালান না, কি কয় তো পারুন না, আমি যা করোনার করো, আমি পারুন না, আমি ডাক্তার হইতে পারি, আমি এত টাকা নিয়ে বইয়ে দিছি না, দুর্ব্যবহার ডাক্তার দিয়ে বাইর করে দিছি। তারপরে খালি বাজে বাজে ধরনের কথা, আমার ফোনে সবকিছু রেকর্ডিং আছে, খালি আমরা বলে ভাই বোন খারাপ ব্যবহার করতেছি ওনার সঙ্গে। আমার হাজবেন্ডটা বুঝুন তো আজকে ডাক্তার দিয়ে বাইর করে দিছি রুমের থেকে। এই দিলীপ ভৌমিক অপারেশনটা প্রথম কবে করছিল, কত তারিখ? 22 তারিখ। এদিকে পূর্বেও রাজ্যের বিভিন্ন নার্সিং হোমের চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল, কিন্তু আইনের ফাঁক দিয়ে অর্থের জেরে রেহাই পেয়ে যান সেসব স্বাস্থ্য ব্যাপারীরা। টিএমসি এবং ভৌমিক নার্সিং হোমের ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগের কি হবে তা এখনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হলো বল। ফের গভীর রাতে বোমাবাজির ঘটনা রাজধানীর রামনগরে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকা জুড়ে আতঙ্ক। মামুন মিয়ার বাড়িতে বোমা নিক্ষেপের রেশ কাটতে না কাটতেই ফের বোমা হামলা রাজধানীর রামনগরে। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায়। শক্তিশালী বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জনৈক শ্যামল দাসের টিনের ঘর। হঠাৎ একটা বিশাল একটা সাউন্ড হয়েছে, মানে ধম করে একটা আওয়াজ হয়েছে, পরে কি আওয়াজ হয়েছে, আমরা ঘর থেকে বাইরে এসে দেখি আমার বাবুর ঘর থেকে ধোঁয়া বাইরতেছে, একদম ধুলা হয়ে গেছে, ধোঁয়া বাইরতেছে। সঙ্গে সঙ্গে আমরা বাবুরে মানে এই ঘর থেকে বাইর করছি, মারে বাইর করছি, মা আর বাবু এই ঘরে থাকে, সঙ্গে সঙ্গে বাইর করছি। এটা হয়তো আমার বাইরের ঘরে মারতে আসছিল, মানে পারছে না, হয়তো রাস্তার থেকে মেন রোড থেকে এটাতে মারছে, এটা ঠিকভাবে হয়তো পড়ছে না। সঙ্গে সঙ্গে আমরা বাইরে এসে আমরা দেখছি একজন দুইটা যাইতেছে, পাড়ার লোক দেখছে যে বাইক লিয়ে একজন এনে দাঁড়াই আসলো, 2 জন লোক খুব অনেকক্ষণ ধরে 12টার থেকে দাঁড়াই দিচ্ছে এইখানে বাইক লিয়ে। আমরা মনে হচ্ছে তারাই কাজটা করছে। থেকে 1 সপ্তাহ আগে সেম একটা এরকম ওই ঘটনা হয়েছে রাস্তার ওই আমরা ড্রেনের ওই পারে মামুন মিয়ার বাড়িতে এমন ভাবে একটা বোম মারছে। তোমার ভাই কি করে এমনি? আমার ভাই বিজেপি করে। পূর্ব শত্রুতা এখন তো আমরা দেখতেছি না, কিছু হয়তো থাকতে পারে। কি ব্যবসা কি করে? ব্যবসা তো জুয়েলারি দোকান আছে। আচ্ছা, এমনিতে মানে কারোর প্রতি কোনো সন্দেহ তো এখন আমরা দেখি না, কিন্তু পার্টি করে, পার্টির বিরুদ্ধে থাকতেও পারে, তাই পার্টি সবার উপকারই করে, পরে টাকা পার্টি করে, তাই কেউ ক্ষতি করতে চায় না, সবার উপকারই করতে চায়, কিন্তু উপকার করে দেখে খারাপ এমন না। কিন্তু যেই জনের পার্টি করে, দাদার কোনো ফেভারিট সবকিছু ইয়ে করে, যেই জনের পাশের বাড়ি যেন মারছে সেও বিজেপি পার্টি করে, মানে কি সূত্রে মারছে, কে লিগে মারছে আমরা জানি না। তবে বোমা নিক্ষেপের পরে গা ঢাকা দিতে সক্ষম হয় দুষ্কৃতীরা, কিন্তু প্রশ্ন হচ্ছে রাতের আগরতলা নিরাপদ কিনা, কোথায় থাকে পুলিশ? প্রশ্নচিহ্নের মুখে পুলিশের নৌশকালীন টহলদারি। ব্যুরো রিপোর্ট, হলো বল। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে চালু হলো পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
অনলাইন পরিষেবা সিস্টেম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন এই পরিষেবা সূচনা করেন তিনি। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অনলাইন পরিষেবার সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। দিনের এই কর্মসূচি তথা নতুন এই পরিষেবা সম্পর্কে কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ দপ্তরের উচ্চ আধিকারিকগণ। And I would ask the chairman to further simplify, because we must develop. Now anti-pollution is not anti-development. Pollution control cannot be anti-development. This is the common perception here. And today, as the Secretary was saying, this is World Environment Day based on biodiversity. And Northeast region, as all of you know, is not only culturally diverse, it is also a storehouse of the biodiversity of this country. And when I meet a lot of people from the industry, so if we have it, let us keep it that way. We have a clean state, let us keep it clean, healthy, yet develop in the right direction, so that there is scope for employment, generation of revenue. ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন প্রতি বছর এই দিবসটা পালন করা হয়। আজকে এই শুভ দিনে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড পর্ষদ থেকে অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট, তার মানে হলো যে পলিউশন দপ্তর থেকে যে পলিউশন সার্টিফিকেটস বিভিন্ন ইন্ডাস্ট্রিকে দেওয়া হয় সেই প্রসেসটা পুরো অনলাইন করা হচ্ছে। অ্যান্ড সেই প্রসেসটা অনলাইন সিস্টেমটা আজকে আমাদের অনারেবল ডেপুটি চিফ মিনিস্টার, যিনি আমাদের বিভাগে মিনিস্টার আছেন, উনি এই সিস্টেমটা লঞ্চ করবেন। তো এই প্রসেসের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে যেখানে থাকুক না কেন রাজ্যে, ওরা কম্পিউটারের মাধ্যমে যেরকম পাসপোর্টে অ্যাপ্লিকেশন করা হয় সেরকমই ওরা অনলাইন নিজের নিজের জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, ডকুমেন্ট সাবমিট করতে পারবে, পেমেন্ট ফি দিতে পারবে। অ্যান্ড আমরা রিসিভ করবো কম্পিউটার সিস্টেমে। অ্যান্ড নির্দিষ্ট সময়ের মধ্যে এই অনলাইন কনসেন্ট সার্টিফিকেট মানে পলিউশন সার্টিফিকেট ওদেরকে অনলাইন ডেলিভারি করা হবে। তার মানে ওদের দপ্তর বারবার আসতে হবে না। যদি কিছু ক্লারিফিকেশন দরকার হয় তো ক্লারিফিকেশনের জন্য ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 2 জন অফিসার আমাদের নিয়োগ করা আছে। ওদের যদি কোনো অসুবিধা হয় সাবমিশন প্রসেস হওয়ার পরে, তো সেটা আমাদের অফিসাররা ওই টেলিফোন মারফতে সলভ করে। এদিকে রাজ্যের শিল্প কারখানার মালিকরা এবার থেকে ঘরে বসেই পলিউশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হলো বল। হিরের সরকারের উদাসীনতায় দীর্ঘ 2 বছর যাবত চলাচলে অযোগ্য হয়ে পড়েছে সাঁচাত ব্লকের দমদমা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তাটি। অতি সত্বর রাস্তার সংস্কারে দাবি এলাকাবাসীর। দক্ষিণ জেলার সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অধীন দমদমা পঞ্চায়েত দীর্ঘ 2 বছর যাবৎ দমদমা পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও কোন প্রকার হেলদোল নেই প্রশাসন ও শাসক দলের নেতা কর্মীদের। অথচ এই রাস্তাটি প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার লোকের যাতায়াত করতে হয়। আশপাশের অন্যান্য ওয়ার্ডের লোকজনদেরও যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তা সম্পর্কে এলাকাবাসীর অভিযোগ ও দাবি হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে এই যে রাস্তাটা পুরা মাটি ফালানি গেছে, এরপরে ডেইন নাই ডুইন নাই, বৃষ্টি হলে এতটুক জলাইয়ে এতটুক জল হয়, আটতাম পারি না, এই মানে চলাফেরা করতে বহুত কষ্ট হয়। কোন জায়গা এটা? এটা দমদমা পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এই ব্যাপারে আপনারা পাড়া প্রতিবেশী কেউ জানাইছেন নি? তো জানাইছি না, আমরা তো সবাই জানাইছি, প্রধানের জানাইছি, মেম্বারের জানাইছি, সবারই। তো তারা কি একলা কিছু করতে পারবে? এমএলএ টেমএলএ সবাই জানাইছি। রাস্তায় আমরা বাজারে যাইতে পারি না, গাড়ি যাইতে পারি না, আমরা জল হাঁটু বসে উঠে জল রাস্তা করে দিতে হইব। কোন জায়গা এটা? দমদমা। আপনাদের আগে রাস্তার ওখানে রাস্তার সমস্যা কি? আমরা সমস্যা, আমরা ড্রেন নাই, ওই যে ধোয়াই ধোয়াই জ্বলাইয়ে আমরা বাজারে গাড়ি যাইতে পারি না, আমরা কষ্ট। রাস্তা ভর্তি হয়ে গেছে। কি দিয়ে ভর্তি হয়েছে? মাটি দিয়া, বালু দিয়া। সাইডে ড্রেন আছে না? আগে ড্রেন আছিল, ড্রেন দেখেন নাম না ভর্তি হয়ে গেছে। এই মাটি সব মাটি ধোয়াইয়া আউট মাটি ধোয়াইয়া আছে, আগে ড্রেন আছে, এখন ড্রেনের ভর্তি হয়ে গেছে। এখন আপনাদের যাওয়া আসার রাস্তা একটা গাড়ি পর্যন্ত আমার ঠিক মতো যাইতে পারে না। এটা কোন জায়গা থেকে রোডটা? সাবরুম টাউন থেকে রোডটা, রেঞ্জার অফিস থেকে রেল স্টেশন
জাতীয় সড়ক থেকে। এই রাস্তাটা তো বর্তমানে পিচ করা আছে, বহুত পিচ করা। তো আপনাদের সমস্যা কি মাড়িয়ে জমে জায়গা রাস্তা? মাড়িয়ে জমে জায়গা, আর রাস্তাটা সাইডে দেন নাই, আর রাস্তাটা করতে আরো বহুত উঠাবে। এদিকে সামান্য বৃষ্টির জলেই কোমর পর্যন্ত জল জমে যায় এই রাস্তাতে। কাদামাটি নিচে চাপা পড়ে গেছে রাস্তার দুধারের ড্রেন। মাত্র 2 কিলোমিটার রাস্তাও 2 বছর যাবৎ সংস্কার করতে পারেনি শ্রেষ্ঠ ত্রিপুরার সরকার। সরকারের বিরুদ্ধে পঞ্জীভূত হচ্ছে চরম ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, হলাবল। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। অনুষ্ঠান থেকে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে রাজধানীর ড্রপগেটে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এবং অপচয় বন্ধ করার আহ্বান জানানো হয়। সেই সাথে গুরুত্ব দেওয়া হয় সকলকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। পরিবেশ দিবস ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সর্বভারতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আজকে এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে। দরকার জল অপচয় বন্ধ করা দরকার, এবং এই যে ড্রাফট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট 2020 অবিলম্বে বাতিল করা দরকার। জৈব বৈচিত্র্যকে রক্ষা করে মানব সভ্যতাকে রক্ষা করা দরকার। এই সমস্ত দাবিতে আজকে সারা ভারতব্যাপী ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার ক্যাম্পেইন হচ্ছে, আমরাও এখানে অংশগ্রহণ করেছি। এদিকে বর্তমান পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখেই ড্রপগেটে উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। ব্যুরো রিপোর্ট, হলাবল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানী শকুন্তলা রোডে ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে মাস্ক ও চারাগাছ বিতরণ করেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরই কিন্তু এই দিনটি আমরা ভীষণ উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকি। এবার যেহেতু গোটা পৃথিবী জুড়ে একটা করোনার সংক্রমণ চলছে, তাই এবার একটু অন্য মাত্রায় এটা আমরা পালন করছি। প্রতিটা বুথে আজকে ভারতীয় জনতা পার্টির একদম রাজ্য স্তর থেকে আমাদের যারা বুথ লেভেল পর্যন্ত যারা পৃষ্ঠা প্রমুখ ভাইয়ের আছেন, সবাই কিন্তু আজকে যার যার নামে একটা করে হলেও তারা রোপণ করেছে। আমরা এখন আছি শকুন্তলা রোডের এখানকার যারা ব্যবসায়ী বৃন্দ আছেন বা পথচারী যারা আছেন, তাদের হাতে একটা করে মাস্ক এবং একটা করে গাছের চারা তুলে দিচ্ছি। আমরা কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। প্রকৃতি যদি বিনাশ হয়ে যায়, গোটা মানব সভ্যতাই কিন্তু বিনাশ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হলাবল। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রাজধানী ওমেন্স কলেজে উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। কলেজ এলামানি প্রেসিডেন্ট হিসেবে অনুষ্ঠানে অংশ নেন সাংসদ প্রতিমা ভৌমিক। একটা গাছ একটা প্রাণ, ঠিক এই ভাবনাকে সামনে রেখেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আগরতলা ওমেন্স কলেজে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস। কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সাংসদ প্রতিমা ভৌমিক। সাক্ষাৎকারে জানিয়েছেন, 1973 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে আসছে আমাদের দেশে। সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস 1973 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবসটা ঘোষণা করা হয়, যে গাছ লাগানো, একটা গাছ একটা প্রাণ, আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রথমে জিরানিয়া মহকুমা শাসক প্রশাসন মিলে গাছ লাগানো শুরু করেছি ওই জায়গাতে। আগামী 2 মাস ব্যাপী আমরা সবাই যদি গাছ লাগাই, তাহলে আমাদের সুন্দর সবুজ ত্রিপুরা, আমরা নির্মল ত্রিপুরা আমরা সবুজ ত্রিপুরা গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হলাবল। শেষে আরো একবার শিরোনাম। বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে সারা দেশের সাথে রাজ্য উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অনলাইন পরিষেবার সূচনা।
চিকিৎসায় গাফিলতি ও প্রতারণার অভিযোগ ভৌমিক নার্সিং হোম এবং টিএমসি ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা। ফের গভীর রাতে বোমা হামলায় রাজধানী রামনগরে ব্যাপক চাঞ্চল্য, নির্লিপ্ত পুলিশ। সংবাদ মাধ্যম ও সাংবাদিক আক্রমণের ঘটনা, বাম শাসনে 25 বছরকেও ছাপিয়ে গেছে। গত 25 মাসের ঘটনা, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস নেতা সুবল ভৌমিকের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর নিকট আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি। ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি 5 দফা দাবি সনদ পেশ সাংবাদিক সম্মেলনে। এখন এ পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।